বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদিগকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আমি অনার্স তৃতীয় বর্ষে কস্ট অ্যাকাউন্টিং বিষয়ের উপর আজ কিছু আলোচনা উপস্থাপন করব। প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনও আমাকে সুস্থ রেখেছেন এবং আশা করি তোমরাও ভালো আছো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের মঙ্গল কামনা করছি। আজকে ক্লাস উপস্থাপনের পূর্বে প্রারম্ভিক কিছু কথা বলতে চাচ্ছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সকল বিধানাবলী বর্তমান সরকার আমাদের বাংলাদেশে অনুসরণ করার জন্য বলছে, আমরা সেই বিধি অনুসরণ করব। বিশেষ করে মাস্ক পরিধান করব। আমরা এই ক্ষেত্রে অবহেলা করব না। অনেক সময় মনে হয় যে কোভিড-19 প্রভাব খুব বেশি নাই, মাস্ক পরে কী হবে। আসলে বিষয়টা এরকম নয়। যারা এটার ভুক্তভোগী অথবা যে সকল পরিবারে কেউ মারা গিয়েছেন তারা বুঝতে পারে যে আসলে কোভিড-19 প্রভাব কীরকম। তা আমরা অবহেলা না করে সর্ব অবস্থায়, বিশেষ করে বাড়ির বাইরে গেলে, বাসার বাইরে গেলে আমরা মাস্ক পরিধান করার চেষ্টা করব। আর তোমরা এখন অনার্স থার্ড ইয়ারে আসো। অনার্স প্রায় শেষের দিকেই, থার্ড ইয়ারের পরে ফোর্থ ইয়ার আসবে। তোমরা পড়াশোনা মানে উচ্চতর যেই অনার্সের পড়াশোনা, এটা প্রায় শেষের দিকে যাচ্ছ। এরপরে তোমরা চাকরি জীবনে আসবে। এর জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তোমাদের ফার্স্ট ইয়ার থেকেই আমরা বলে আসছি যে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই সকল বিষয়ের উপর। তো আমরা একাডেমিক বিষয় হিসাবে অ্যাকাউন্টিং যেরকম শিখব, এর পাশাপাশি আমরা এই ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলা, এই বিষয়গুলোর উপর আমরা পাশাপাশি চর্চা অব্যাহত রাখব। তো একটি কথা অনেক সময় তোমাদের বলে আসি, এই মুহূর্তে কোভিড-19 কারণে হয়তো এটা একটু সমস্যা হবে। যে আমরা অনেক সময় বলি যে এমনি বাসায় আমরা অনেক সময় ইংরেজি বা অঙ্ক প্র্যাকটিস করতে মানে আমাদের খুব একটা ভালো লাগে না বা স্বচ্ছন্দ বোধ করি না। এই জন্য তোমরা পাশাপাশি ছাত্র পড়াবে। তো এই কোভিড-19 পরিস্থিতিতে হয়তো ইংরেজি, অঙ্ক, এই বিষয়গুলা বিশেষ করে ক্লাস 7, 8, 9, 10 এইসব ক্লাসে আমরা হয়তো টিউশন করাতে সমস্যা হচ্ছে। হয়তো আমরা আশা করি যে পরিস্থিতি স্বাভাবিক হলে পরে তোমরা এই বিষয়গুলি গুরুত্ব দেবে, অর্থাৎ প্রাইভেট টিউশনই তোমরা করার চেষ্টা করবে। অথবা এটা যদি ভালো না লাগে তাহলে বাসায়ও এগুলার প্র্যাকটিস রাখতে হবে। আর সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সহ সাধারণ জ্ঞানের অনেক বই আছে বাজারে, এই বইগুলি তোমরা সংগ্রহ করবে। ম্যাথের জন্য অনেক বই আছে, এগুলি সংগ্রহ করবে, এগুলির চর্চা অব্যাহত রাখবে। আমরা এই অ্যাকাউন্টিং যে বিষয়, এটার পাশাপাশি আমাদের এই অন্যান্য যে সকল প্রয়োজন আছে, যে বিষয়গুলো, এগুলো আমরা এগুলি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে তোমরা এই চর্চাগুলা করে যাবে। আমরা আশা করি এর থেকে অনেক কিছু শিখতে পারব। আরেকটি বিষয়ে, আমরা এখন কোভিড-19 সারা বিশ্বেই একটি অন্যরকম পরিবেশ। আমরা ধর্মীয় বিষয়ে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। ধর্মীয় পুস্তক আমরা অধ্যয়ন করব। ওখানে যে সকল বিষয়ে আদেশ দেওয়া হয়েছে বা করতে বলা হয়েছে, আমরা সেই আদেশগুলি পালন করব এবং যেগুলো নিষেধ করা হয়েছে আমরা সেই বিষয় থেকে বিরত থাকব। তো এই আদেশ এবং নিষেধ, এই বিষয়গুলি বুঝতে হলে আমাদেরকে পড়তে হবে,
ধর্মীয় পুস্তক পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তখন আমরা নিজেরাই বুঝবো যে আমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয়। আমরা অনেক সময় শুধু যেগুলো আদেশ করা হয়, আদেশ আছে যে এই কাজ করতে হবে, এই দিকেই বেশি গুরুত্ব দিই। যেগুলি নিষেধ করা হয়েছে আমরা ওই দিকে অতটা গুরুত্ব দেই না। তা আমরা এই বিষয়গুলো অনুধাবন করব। আদেশের ক্ষেত্রেও আমরা যেই রকম গুরুত্ব দেব এবং যেই বিষয়গুলো নিষেধ করা হয়েছে সেখানেও আমরা অনুরূপভাবে গুরুত্ব দিব। তো এখন সকলেরই আবারও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আর ক্লাসের দিকে কিছু আসছে, আমাদের কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? এ হচ্ছে যে আমাদের উৎপাদন করতে যে সকল ব্যয় হয় বা যে সকল উপাদানগুলি আছে, ব্যয়ের যে অনুষঙ্গ আছে, এইগুলার একটা আমরা কি করব, লিপিবদ্ধ করব, শ্রেণী বিভাগ করব। এবং অন্যতম একটি বিষয় হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা, ব্যয় নির্ণয় করা। এই সামগ্রিক কার্যকলাপই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? মেইন বা প্রধান দুটি উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ। এর পাশাপাশি আরও উদ্দেশ্য আছে, যেমন বিক্রয় মূল্য নির্ধারণ, ব্যয় বিশ্লেষণ, বাজেট প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ। তো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ণয় এবং ব্যয় নিয়ন্ত্রণ। আর দুটি বিষয় আমি কথা বলবো। একটি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের পদ্ধতিসমূহ, আর একটি বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের কৌশলসমূহ। এই থিওরিটা আলোচনায় আমি অনেক বেশি থিওরি আনবো না, তবে এটা আলোচনায় এই জন্য নিয়ে আসছি, এটা অনেক সময় তোমাদের রিটেন পরীক্ষায়ও আসে। পাশাপাশি তোমরা যখন 4th ইয়ারে ভাইবা দিবে, ভাইবাতে অনেক সময় এই প্রশ্নটা হয়ে থাকে যে উৎপাদন ব্যয় হিসাবের পদ্ধতিসমূহের নাম বলো, আর একটি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের কৌশলসমূহের নাম। তো এটা আমরা অনেক সময় ভুল করি। আমরা এই পরীক্ষায় যখন আসে, লিখিত পরীক্ষাও ভুল করি, ভাইবাও ভুল করি। তা আমি আজকে এই বিষয়টা এখানে নিয়ে আসছি। তোমাদের প্রথম অধ্যায়ে এটা বইয়ে আছে, তোমরা যদি বই দেখো সেখানে পাবা যে উৎপাদন ব্যয়ের পদ্ধতিসমূহ কী কী। পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা পদ্ধতি এখানে আমি বলবো, এবং আরও পদ্ধতি আছে, যেমন জব কস্টিং, বেস কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, প্রসেস কস্টিং, অপারেটিং কস্টিং আরও আছে। তো এখানে কয়েকটা নাম বললাম। তাহলে মূলত হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের পদ্ধতি, মেথডসগুলো হচ্ছে এরকম: জব কস্টিং, বেস কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, প্রসেস কস্টিং, অপারেটিং কস্টিং। আর কৌশল, টেকনিক্স অফ কস্ট অ্যাকাউন্টিং। এই উৎপাদন ব্যয় হিসাবের কৌশলগুলোর নাম হচ্ছে মার্জিনাল কস্টিং, স্ট্যান্ডার্ড কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, অপরচুনিটি কস্টিং, ডিফারেন্সিয়াল কস্টিং, এই জাতীয় কিছু বিষয়। তো আমি এখানে এগুলার যে ব্যাপক আলোচনা, ওইটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই পয়েন্টটা ধরতে পারো কিনা, যে উৎপাদন ব্যয় হিসাবের পদ্ধতিগুলা কি আর উৎপাদন ব্যয় হিসাবের কৌশলগুলা কি। তাই এটা তোমাদের বইয়ে আছে, এটা অনেক সময় রিটেন পরীক্ষায় আসে। পাশাপাশি ভাইভাতে প্রায় সময় আমাদের সম্মানিত স্যাররা এই প্রশ্নটা তোমাদেরকে করে থাকে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আশা করি এটা তোমরা বই থেকে ভালোভাবে এটা দেখে নিবে। তো আমরা উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়ে আছি। তো এখন তোমরা ক্লাস একাদশ বা দ্বাদশ শ্রেণীতে এটা এই চ্যাপ্টারটা তোমাদের ছিল, উৎপাদন ব্যয় বিবরণ। আমরা ওখানে উৎপাদন ব্যয় বিবরণী এই বিষয়ে আমরা আজকে এখানে কিছু আলোকপাত করব। উৎপাদন ব্যয় বিবরণী এই বিষয়টি বা এই যে এটা একটি স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফর্ম অনুসারে আমরা শিখব বা চেষ্টা করব যে উৎপাদন ব্যয় বিবরণীতে কি কি থাকে।
উৎপাদন ব্যয় বিবরণী হচ্ছে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল উপাদান এখানে অন্তর্ভুক্ত করা। তাহলে এটা ধাপে ধাপে হবে, সকল উপাদানই একই সঙ্গে হবে এরকম নয়। এই উপাদানগুলি বিভিন্ন শিরোনাম আছে, কোন উপাদান কোন শিরোনামে অন্তর্ভুক্ত হবে সেটা আমাদের জানতে হবে। তো সকল বইয়েই উৎপাদন ব্যয় বিবরণীর একটি স্ট্যান্ডার্ড ফর্ম আছে, আমরা সেটা লক্ষ্য করব। আর আজকে এখানে আমরা উপস্থাপন করব, আশা করি এখানে তোমরা মোটামুটি উপকৃত হবে। একটি শিরোনাম হচ্ছে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়, এটার ইংরেজি পরিভাষা হচ্ছে প্রাইম কস্ট। মুখ্য শব্দ দিয়েই বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রধান বা মৌলিক ব্যয়, যা ছাড়া উৎপাদন আমরা কল্পনা করতেই পারি না। এই প্রাইম কস্টের উপাদানগুলি কি কি? যেমন 1 নম্বর হচ্ছে র মেটেরিয়ালস। লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্স। র মেটেরিয়ালস বলতে বোঝাবে ডাইরেক্ট মেটেরিয়ালস, আর লেবার ডাইরেক্ট লেবার, আর আদার ডাইরেক্ট এক্সপেন্স। তাহলে এর মূল বিষয় হচ্ছে যে সকল ধরনের ডাইরেক্ট এক্সপেন্স বা প্রত্যক্ষ ব্যয়গুলো এখানে অন্তর্ভুক্ত হবে। দেখেন, ম্যাটেরিয়ালস বলতে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, লেবার বলতে ডাইরেক্ট লেবার, আর আদার এক্সপেন্সও আদার ডাইরেক্ট এক্সপেন্স। এখন এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলতে বোঝাবে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, র মেটেরিয়ালস কনজিউমড। র মেটেরিয়াল কনজিউমড বা র মেটেরিয়াল ইউজড, এটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। এটার সকল কিছুর কি আছে? ওপেনিং ম্যাটেরিয়ালস, এটার সাথে প্লাস হবে পারচেজ, এর সাথে আমাদের যদি রিটার্ন থাকে এটা মাইনাস হবে, পারচেজ ডিসকাউন্ট যদি থাকে মাইনাস হবে। পরিবহন, ক্যারিজ ইন বা ফ্রেইট ইন, ক্যারিজ ইনওয়ার্ড, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, এটা কি হবে? যোগ হবে। এই একটা সমষ্টির একটা শিরোনাম হবে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজেস। এ থেকে মাইনাস হবে ওপেনিং ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস। তখন এইটার একটি শিরোনাম হবে, এটার নাম হবে র মেটেরিয়ালস কনজিউমড, যেটাকে আমরা বলি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। এই র মেটেরিয়ালস কনজিউমডের সাথে যোগ হবে ডাইরেক্ট লেবার, এবং যদি প্রশ্নে থাকে আদার ডাইরেক্ট এক্সপেন্স, এই সমষ্টির নাম হবে প্রাইম কস্ট। তো প্রাইম কস্ট, এটা একটা আলাদা প্রশ্ন হইতে পারে যে প্রাইম কস্টের পরিমাণ নিরূপণ করো। তাহলে প্রাইম কস্টের মূল উপাদান হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলতে বোঝাবে র মেটেরিয়ালস কনজিউমড, যেটা এখন বললাম, যেমন ওপেনিং র মেটেরিয়ালস, ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, প্লাস পারচেজ, মাইনাস ডিসকাউন্ট, মাইনাস রিটার্ন, যদি ক্রয় ফেরত থাকে রিটার্ন হবে, প্লাস ক্যারিজ ইনওয়ার্ড, র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজেস। এ থেকে এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস মাইনাস হবে। তখন যে অ্যামাউন্টটা আসবে বা যে অবস্থা সৃষ্টি হবে এটার নাম হয় র মেটেরিয়ালস কনজিউমড। তো এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালস প্লাস ডাইরেক্ট লেবার প্লাস আদার ডাইরেক্ট এক্সপেন্স, এই সমষ্টির নাম হবে প্রাইম কস্ট। এখন
প্রাইম কস্ট হলে মানে উৎপাদন আমার চলবে, কিন্তু এটা উৎপাদনের একটা কাম্য পরিবেশ না। যেমন আমরা খোলা মাঠে যদি সমস্ত কাঁচামাল আমরা রেডি রাখি, আমরা প্রয়োজনীয় শ্রমিক সেখানে রেডি রাখি, মেশিন রেডি আছে, আমার উৎপাদন কিন্তু চলবে। কিন্তু এটা উৎপাদনের কাম্য পরিবেশ না যে খোলা মাঠে উৎপাদন হয় না। এখানে প্রয়োজন আমাদের ফ্যাক্টরি। তো ফ্যাক্টরি মানে কি, সেখানে একটা সুন্দর, এটার উপরে হয় বিল্ডিং হোক বা অন্য শেড হোক, এটার একটা উপরে ছাদ থাকবে, আমাদের রোদ বৃষ্টি থেকে আমাদের কাঁচামাল সহ মেশিনপত্র সহ আমাদের লেবারকে সেভ করবে। তো এইরকম ফ্যাক্টরি করতে গেলে ফ্যাক্টরির জন্য খরচ। তাহলে মূল বক্তব্য হচ্ছে যে প্রাইম কস্টের পরেও আমাদের আরও আনুষঙ্গিক খরচ হয়। ওই সমস্ত খরচকে বলা হয় ওভারহেড, উপরি ব্যয়। তাহলে ফ্যাক্টরির সাথে রিলেটেড কিছু বিষয় বা উপাদান আছে যেগুলোকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলবো। উৎপাদন যখন শেষ হয়ে যাবে তারপরও আরও কাজ আছে, যেমন বিক্রি করতে গেলে বিক্রয় সংক্রান্ত খরচ আছে, যেগুলোকে আমরা বলি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আর সকল কিছুর জন্য একটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান লাগে, যেটাকে আমরা বলি অফিস। তো অফিস তো শুধু নাম বললেই হবে না, অফিস রিলেটেড কী খরচ আছে, যেমন অফিসের অফিস বিল্ডিং আমরা ভাড়া নিতে পারি, অথবা অফিসে আমরা নিজেরা তৈরি করতে পারি, সেখানেও খরচ যাবে। পরবর্তীতে মেনটেনেন্স লাগে, রিপেয়ার লাগে, এটার অবচয় আছে, ডেপ্রিসিয়েশন আছে। এছাড়া অফিসে ম্যানেজার লাগে, কর্মচারী লাগে, অফিসে মনিহারি লাগে। তো এই বিষয়গুলোকে আমরা বলবো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তো এই সবগুলো হচ্ছে আনুষঙ্গিক। তাহলে মেইন অবস্থা হচ্ছে আমার এই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়, এরপরে আমার লাগবে আরও ওভারহেড। ওভারহেড হচ্ছে মূলত তিনটি: ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এখন আমরা উৎপাদন প্রক্রিয়া এগুলো কীভাবে সংযুক্ত করব? প্রাইম কস্টের পরেই আমরা ফ্যাক্টরি ওভারহেডকে অন্তর্ভুক্ত করব। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড সংক্রান্ত যে সকল দফা আছে এগুলির সমষ্টি যোগ করলে এটার নাম হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। আর এখানে আরেকটি বিষয় আছে, যেটা হচ্ছে স্ক্র্যাপ। এই ফ্যাক্টরি ওভারহেড থেকে স্ক্র্যাপ কি করতে হবে? মাইনাস করতে হবে। স্ক্র্যাপের বিষয়টা হচ্ছে এমন, মানে যেগুলি স্বাভাবিক উৎপাদন না, মান মতো নয়, মানের চেয়ে একটু ডাউন, যেগুলি একেবারে বিনষ্ট না, যে বাজারে মোটামুটি বিক্রয় মূল্য আছে, এইগুলো হচ্ছে স্ক্র্যাপ, মানে কম দামে বিক্রি করা যায়। যেমন সিরামিক্সে অনেক সময় দেখা যায় যে কতগুলো একদম ফিনিশড, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, সুন্দরভাবে ফিনিশ হয়েছে। আবার কিছু কিছু বিষয় আছে যে 100% হয় নাই, হয়তো 50%, 60%, 90% এরকম হয়েছে, যেগুলা একেবারে আমাদের পরিপূর্ণ না, যেগুলোর মধ্যে কিছু ডিফেক্ট আছে, এগুলো হচ্ছে স্ক্র্যাপ। যেমন ইটের ভাটায় এরকম হয়, কতগুলো ইট আছে একদম সুন্দরভাবে আসছে, সেগুলো আমরা গ্রেড 1, 2, 3 করি। আর কতগুলো ইটকে আমরা সাধারণত পিকেট বলি, যারা এটা জানি। পিকেট মানে হচ্ছে ইটগুলো হয় বাঁকা, না হয় বেশি পুরানো, এরকম। এগুলারও বাজারে বিক্রি করা যায়। তো এগুলোর মূল্য সাধারণত কিছু কম থাকে, এগুলোকে বলা হয় স্ক্র্যাপ। তো এই স্ক্র্যাপ যদি অঙ্কে বা প্রশ্নে থাকে, তাহলে আমরা এই ফ্যাক্টরি ওভারহেড থেকে এটা মাইনাস করব। তাহলে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড, এটার সমষ্টির শিরোনাম হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং বা কস্ট অফ প্রোডাকশন, এই অবস্থা থেকে আরেকটি টার্মস এখানে অন্তর্ভুক্ত হবে, ওয়ার্কস ইন প্রসেস, চলতি কার্য। আমাদের উৎপাদনের বিষয়টি এরকম যে আমরা ফ্যাক্টরি বন্ধ করে কখনো হিসাব করি না। তাহলে যখন হিসাব কাল শুরু হয় তখনও ফ্যাক্টরি চলমান থাকে। যেদিন হিসাবের শেষ দিন, হিসাবকালের শেষ দিন, আমরা যদি মনে করি 1 মাসের হিসাব করব, ধরে নিলাম যে এটা নভেম্বরের 1 তারিখে আমরা হিসাব শুরু করছি, ওই 1 তারিখে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত ছিল, ওই দিনও ওখানে কিছু ছিল আগে থেকেই, যেটাকে আমরা বলবো চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, ওপেনিং ইনভেন্টরি অফ
ওয়ার্ক ইন প্রসেস। আবার যেদিন হিসাব শেষ করছি, অর্থাৎ 1 মাসে বলতে 30শে নভেম্বর, ওই দিনও আমাদের ফ্যাক্টরি চলবে। মানে সিস্টেমটা এরকম না যে ফ্যাক্টরি বন্ধ করে আমরা হিসাব করছি। তাহলে এই যে বন্ধ করে হিসাব করি না, এর জন্য সবসময় কিন্তু একটা চলতি কার্য থাকে। মানে মেশিনে আমাদের এই কলকবজার মধ্যে, প্লান্টের মধ্যে সবসময় কিছু না কিছু কার্যক্রম কি রানিং থাকে, যে চলতে থাকে, যেটা শেষ হয় নাই, এটাকে আমরা বলি ওয়ার্ক ইন প্রগ্রেস। এই ওয়ার্ক ইন প্রগ্রেসে প্রারম্ভিক মজুদ থাকে, আবার হিসাবের শেষ দিনও যেই অবস্থায় থাকে সেটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেসের সমাপনী মজুদ। এটা আমাদের এই এখানে এসে যোগ বিয়োগ হবে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস এটা যোগ করব, এবং এন্ডিং ওয়ার্ক ইন প্রগ্রেস এটা আমরা কি করব, মাইনাস করব। তখন একটা শিরোনাম হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় আর উৎপাদিত পণ্যের ব্যয় এক জিনিস না। উৎপাদন ব্যয়ের মধ্যে যেগুলো একদম ভালো এটার ব্যয় অন্তর্ভুক্ত, যেগুলা এখন তৈরি শেষ হয়নি, প্রক্রিয়ার মধ্যে রয়ে গেছে, যেগুলোকে চলতি কার্য বলি আমরা, এটাও ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে চলতি কার্যের প্রারম্ভিক এবং সমাপনী মাইনাস করলে একদম ফিনিশ গুডস, যেগুলা এই সময়ের মধ্যে, এই হিসাব কালের মধ্যে ফিনিশড হয়েছে, তৈরি হয়েছে, এইগুলার যে ব্যয়, এটার নাম হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে এই সময়ে একদম ফ্রেশ বা একদম পরিপূর্ণভাবে যে তৈরি, এগুলা ইংরেজি পরিভাষা বা কস্ট শিটের পরিভাষা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটার সাথে এখন যা উৎপাদন হয়েছে, এই সবগুলাই কিন্তু আমাদের আবার হিসাব কালের মধ্যে বিক্রি শেষ হয় না। তাহলে উৎপাদন প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। আমরা উৎপাদনের শুরুর দিনও তৈরি পণ্যের প্রারম্ভিক কিছু মজুদ থাকে, এবং আমরা যেদিন হিসাব শেষ করছি, হিসাবকালের শেষ দিনও তৈরি পণ্যের কিছু মজুদ থাকবে, যেগুলোকে বলা হবে এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। তাহলে এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এর সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ হবে, এবং সমাপনী তৈরি পণ্যের মজুদ বিক্রয় হবে। এটার সাথে প্লাস হবে ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, আর মাইনাস হবে এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। এই যে একটা রেজাল্ট, এই রেজাল্টের নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্য বিক্রি করলাম, এই হিসাব কালের মধ্যে যে পরিমাণ পণ্য বিক্রি হয়েছে তার ব্যয়। এরপর আমাদের আরও দুইটি ওভারহেড থাকে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এগুলোর আরও পরিভাষা আছে, দুইটা একসাথে বলা হয় কমার্শিয়াল এক্সপেন্স অথবা কমার্শিয়াল ওভারহেড। এগুলো এসে যোগ হবে। কস্ট অফ গুডস সোল্ডের পরে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এগুলি যোগ হবে, তখন এটার নাম হবে টোটাল কস্ট। তো টোটাল কস্টের সাথে মুনাফা অথবা লস, আমরা বিক্রি করলে লাভও হতে পারে, লসও হতে পারে। স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করব যে আমাদের লাভ হবে। যখন টোটাল কস্ট এটার সাথে প্রফিট অথবা লস থাকবে, এইটার পার্থক্যের রেজাল্ট নাম হবে সেলস। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি কস্ট শিট। আমরা যদি শুরু থেকে আবার একটু আসি, যে আমাদের মেইন যেই খরচ, এটা হচ্ছে মুখ্য ব্যয়, প্রাইম কস্ট। প্রাইম কস্টের উপাদান হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্স। এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলতে বোঝাবে র ম্যাটেরিয়ালস কনজিউমড। এই প্রাইম কস্টের সাথে আমাদের উপরিব্যয়গুলো আসবে। প্রথম যে উপরিব্যয় আসবে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড।
প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড, এই অবস্থায় একটি শিরোনাম হবে, নাম হবে ম্যানুফ্যাকচারিং কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। এর সাথে চলতি ব্যয়ের বা চলতি কার্যের প্রারম্ভিক যোগ সমাপনী মাইনাস, তখন এটা একটা রেজাল্ট হবে, এটার বা একটা শিরোনাম হবে। এই অবস্থায় যে শিরোনাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এর সাথে ফিনিশ গুডসের প্রারম্ভিক মজুদ যোগ এবং সমাপনী মজুদ বিয়োগ, একটা রেজাল্ট হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা কমার্শিয়াল এক্সপেন্স তথা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করব, এটার নাম হবে টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে প্রফিট এবং লস, এটার সমন্বয়ে হবে সেলস। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কস্টশিটের বিষয়। আমরা এই কস্টশিট সবার বইয়ে আছে, আমরা ওখান থেকে এই বিবরণী আরও ভালোভাবে অধ্যয়ন করব। এই অধ্যায়ে তোমরা আরেকটি বিষয় দেখবে যে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট এই বিষয়টি আমরা অনেক দিন ধরেই দেখে আসছি। তোমরা যারা 9-10 থেকে কমার্স বা বিজনেস স্টাডিতে অধ্যয়ন করে আসছো, পরবর্তীতে একাদশ দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকেও আমরা এটা অধ্যয়ন করে আসছি। সব জায়গায় ইনকাম স্টেটমেন্ট আছে, ইনকাম স্টেটমেন্টের একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। এখানেও সেই একই রকম, হয়তো সামান্য যেখানে আগে আমরা এক্সপেন্স লিখতাম এখন ওভারহেড লিখবো, এরকম কিছু পার্থক্য হতে পারে। ইনকাম স্টেটমেন্টের নর্মাল ফরম্যাট হচ্ছে কি সেলস। এখন সেলস বলতে বোঝাবে নিট সেলস, মানে সেলস থেকে সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, আরও যদি কোনো অনুষঙ্গ থাকে যেমন ওমিটেড সেলস, এগুলো যোগ বিয়োগ হবে। আমরা যদি মুনাফাবিহীন থাকে বিক্রয়, এগুলো আমরা এখানে মাইনাস করব। তো যাই হোক, সেলস বলতে বোঝাবে নিট সেলস। এই সেলস থেকে আমাদের কি মাইনাস হয়? কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস সোল্ড। এটা মাইনাস করলে আমাদের একটা রেজাল্ট হবে, এটার নাম কি? গ্রস মার্জিন অথবা গ্রস প্রফিট। এই গ্রস মার্জিন থেকে আমরা এই কমার্শিয়াল এক্সপেন্স আমরা মাইনাস করব, তখন একটা রেজাল্ট পাবো আমরা নিট। এখানে কমার্শিয়াল এক্সপেন্স বলতে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই ওভারহেড যদি আমরা মাইনাস করি তখন একটা রেজাল্ট আসবে নিট প্রফিট বিফোর ট্যাক্স। ট্যাক্স মাইনাস করলে অপারেটিং ইনকাম বা নেট প্রফিট আফটার ট্যাক্স আমরা পাব। তাহলে এই ইনকাম স্টেটমেন্ট যদি আমাদের প্রশ্নে থাকে, তাহলে আমরা এটা খুবই অনেক দিনের পরিচিত, আর বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। যে আমাদের মেইন আইটেম হচ্ছে যে আমরা সেলস থেকে শুরু করব, সেলসের পরে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। যদি প্রশ্নে সরাসরি কস্ট অফ গুডস সোল্ড না থাকে, আমরা আগে নিরূপণ করে নেব। এটা তো কস্টশিটে বলা হয়েছে কিভাবে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হয়। এই রেজাল্টের নাম হচ্ছে গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। এখান থেকে আমরা মাইনাস করব কমার্শিয়াল এক্সপেন্স, তখন নাম হবে নেট ইনকাম বিফোর ট্যাক্স। ট্যাক্স বাদ দেওয়ার পর হবে নেট ইনকাম আফটার ট্যাক্স বা অপারেটিং ইনকাম। আমরা নেট ইনকাম পেয়ে যাব। আর এই অধ্যায়ের আরেকটি বিষয় হচ্ছে আমাদের টেন্ডার কস্টিং। টেন্ডার কস্টশিট আমরা একটু বলি নিই যে আসলে এখানে এই ক্লাসে একটি অধ্যায়ের বিশদ অঙ্ক করে সব কিছু শেষ করানো কঠিন। তো সেই ক্ষেত্রে চ্যাপ্টারের মূল ধারণাগুলি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বইয়ে অনেক উদাহরণ আছে, এগুলি দেখলেই তোমরা অনেকটা সহযোগিতা পাবে। আশা করি তোমরা এই চ্যাপ্টার সকল অঙ্কই করতে পারবে। টেন্ডার কস্টশিটের মূল থিম হচ্ছে যে দরপত্র ব্যয় বিবরণ। আমরা কিন্তু নর্মালি দরপত্র শব্দটা এত পরিচিত না, কিন্তু অনেকেই যারা তেমন কমার্সের লেখাপড়া জানে না, তারাও কিন্তু টেন্ডার শব্দটা জানে। এটা আমাদের অনেক আগে থেকে পরিচিত শব্দ, যে সাধারণ মানুষও টেন্ডার শব্দটি জানে।
তো এই টেন্ডার কোর্সশিটের মূল আমাদের অঙ্ক করতে হলে আমাদের যে কাজ করতে হবে, প্রথমেই এটাকে 3 ধাপে আমরা বিন্যস্ত করব। যে সকল নর্মাল কোর্সশিটের ডাটা দেওয়া থাকবে, প্রশ্নটা হবে এরকম যে নর্মাল কোর্সশিট করার জন্য কিছু ডাটা এবং পরবর্তীতে টেন্ডার কোর্সশিটের জন্য আবার কিছু ডাটা দেওয়া থাকবে। এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা নর্মাল কোর্সশিট করব বা সাধারণ কোর্সশিট করব। এরপর এই কোর্সশিটের থেকে আমরা কিছু শতকরা হার নির্ণয় করব, এই ওভারহেডের শতকরা হার নির্ণয় করব। এই শতকরা হার নির্ণয়ের পরে আমরা টেন্ডার কোর্সশিট প্রস্তুত করব। তাহলে টেন্ডার কোর্সশিট হচ্ছে দরপত্র ব্যয় বিবরণ, মানে আমরা দর জানাবো। কেউ আমাদের কাছে কিছু কোনো পণ্য ক্রয় করতে চাচ্ছে, আমরা তাদেরকে কি দরে বা কি দামে তাদেরকে দিতে পারবো বা তাদের কাছে বিক্রি করতে পারবো বা তাদের বিষয়টা তৈরি করে দিতে পারবো, তাহলে সেটা জানানোর জন্য যেই ব্যবস্থা, এটার নামে হচ্ছে টেন্ডার কোর্সশিট। তো এই টেন্ডার কোর্সশিট প্রস্তুতের জন্য আমাদের 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমটি হচ্ছে একটি নর্মাল কোর্সশিট করতে হবে, যেটার ডাটা প্রশ্নে দেওয়া থাকবে। তারপর এই নর্মাল কোর্সশিট থেকে আমরা পার্সেন্টেজগুলি বের করব, এই ওভারহেডের পার্সেন্টেজ, এবং পরবর্তীতে টেন্ডার কোর্সশিটে ডাটা দেওয়া থাকবে। টেন্ডার কোর্সশিটে মূলত ম্যাটেরিয়ালস এবং লেবারের ডাটা থাকে, এই ওভারহেডের ডাটা থাকে না। এই কারণেই কিন্তু আমাদের প্রথম 2টা ধাপ করা। একটা হচ্ছে নর্মাল কোর্সশিট। নর্মাল কোর্সশিট কেন করব? ওভারহেডের পার্সেন্টেজ বের করার জন্য। ওভারহেডের পার্সেন্টেজ কেন বের করব? কারণ টেন্ডার কোর্সশিটে ওভারহেডের ডাটাগুলি দেওয়া থাকে না। তাহলে ওভারহেড এই নর্মাল কোর্সশিটের উপর ভিত্তি করেই আমরা এই টেন্ডার কোর্সশিটে ওভারহেডটা ঠিক করব। অর্থাৎ স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া আমাদের ওভারহেড যেই হারে লাগবে, আমার টেন্ডার কোর্সশিটেও ওভারহেড সেই হারেই লাগবে। তো আমরা টেন্ডার কোর্সশিটে এখানে আমরা এই 3টা ধাপ অতিক্রম করলেই সম্পন্ন করতে পারব। তো এই অধ্যায়ে আমাদের অন্যতম মেন কাজ হচ্ছে যে কোর্সশিটটা আমাদের ভালোভাবে আয়ত্ত নেওয়া। তাহলে আমরা যদি কোর্সশিট ভালোভাবে আয়ত্ত নিতে পারি, তাহলে এখানে যদি ছোট ছোট অংশে অঙ্ক আসে আমরা সেগুলি পারবো। আর এই অধ্যায়ে আরেকটি কাজ থাকে, যেটা হচ্ছে আমাদের এই ইনকাম স্টেটমেন্ট। আমরা ইনকাম স্টেটমেন্টেরও ফরম্যাট জানি, আমরা সেই অনুপাতে করব। এবং আরেকটি অংশ হচ্ছে টেন্ডার কোর্সশিট। তো এই অধ্যায়ে আমরা আশা করি আলোচনা এখানে শেষ করব। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের সকলের জন্যই দোয়া করবে এই প্রত্যাশা করছি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।